কেবেন নামের একজন ডাক্তার যে তার পরিবারকে অনেক বছর ধরে একটা ভ্যাকেশনে নিয়ে যাওয়ার কথা বলছে। তবে এতদিন পরে গিয়ে সে কিছুটা ফাঁকা সময় পেয়েছে, আর তাই আজকে সে তার ওয়াইফ জুলি এবং তার একমাত্র ছেলে এন্ডিকে নিয়ে ক্যারিবিয়ান জায়গায় যাচ্ছে। সেই স্থানে অনেক বেশি গরিব মানুষ আছে, আর সেখানকার অধিকাংশ লোক এরকমই ট্যুরিস্টদের মাধ্যমে টাকা পয়সা কামাই করে। এখন সেখানে যাবার আগে তার প্রতিবেশী তার সঙ্গে দেখা করতে আসে এবং কেবিনকে বলে, তোমরা ভালোই করেছো যে এন্ডিকে সেখানে নিয়ে যাচ্ছ, নয়তো সে সবসময় আমার কাছে এসে তোমার নামে নালিশ করে যে তুমি তাকে কোথাও ঘুরতে নিয়ে যাও না। তবে তুমি একটা কথা মাথায় রাখবে, তুমি যেখানে যাচ্ছ সেই দেশটা ট্যুরিস্টদের ওপরই চলে, তাই টিপ দিতে কখনো মানা করবে না। যার পরে কেবিন প্রতিবেশীর কথা মেনে নেয় আর সেখান থেকে এয়ারপোর্টের দিকে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। যাত্রাপথে এন্ডি সমুদ্রের মাঝে অনেক আইল্যান্ডকে দেখতে পায়, যেগুলো জায়গায় তার খুবই ভালো লাগে। এন্ডি এরকমই একটা মুভিও দেখেছিল, এরকমই কোনো দ্বীপ থেকে ট্রেজার পাওয়া যায়। এই জন্য সে তার বাবার সঙ্গে কোনো ট্রেজার আইল্যান্ডে নিয়ে যাওয়ার কথা বলে। তাই কেবিন এন্ডিকে মন রাখার জন্য সেই সময় হ্যাঁ বলে দেয়। এর কিছু সময় পরে তারা সেই স্থানে পৌঁছে যায় যেখানে তারা আগে থেকেই একটা 5 স্টার রেস্টুরেন্টকে বুক করে রেখেছিল। সেখানে যাওয়ার পরে কেবিন ভালো টিপ দেয়, যার কারণে সেই হোটেলের স্টাফরা তাকে খুব ভালো যত্ন নেয়। যেমনটা তার প্রতিবেশী তাকে বলেছিল সে ওরকমই করে। কেবিন জুলির জন্য একটা সারপ্রাইজ রেখেছিল, আসলে সে তাকে দিয়ে জেট স্কাই করাতে চাচ্ছিল। তবে যখন সে ওখানে যায় তখন কেবিন জানতে পারে সমস্ত জেট স্কাই আগে থেকেই বুক করা রয়েছে, কারণ এখনই তো সিজন চলছে আর এখন তারা জেট স্কাইয়ের বুকিং করতে পারবে না। ওই লোকগুলো কেবিনকে একটা বোট ভাড়া নিতে বলে, যেটাতে তারা ভালোই আনন্দ করতে পারবে। এখন কেবিনেরও তাদের এই কথাটা সঠিক বলে মনে হয়, এই জন্য সেও ওখানে গিয়ে একটা ভালো বোটকে ভাড়া করে নেয়। যার পরে তারা তিনজন ওই বোটটিকে ডাইভ করে অনেক দূর পর্যন্ত চলে আসে। তাদের এই তিনজনেরই ট্রিপটা খুবই ভালো লাগছিল, বিশেষ করে এন্ডির এই ট্রিপটা খুবই ভালো লাগছিল, কারণ এন্ডির আগে থেকেই সমুদ্র আর বোর্ডের ওপর একটু বেশি চাহিদা ছিল। তার বিশ্বাস ছিল হয়তো এখনও এরকম জায়গায় পাইরেটসরা বসবাস করে, তাদের কাছে অনেক গোল্ড থাকে। তবে সে এটা জানতো না যে তার এই স্বপ্নটা এখানে পূরণ হতে চলেছে। এখানে জুলি বলে, আমাদেরকে কিনারার দিকে যাওয়া উচিত, আমরা অনেক দূর পর্যন্ত চলে এসেছি আর অনেক সময়ও হয়ে গেছে। তাই কেবিন বলে ঠিক আছে, কিন্তু সেই সময় অনেক দূরে এসে একটা আইল্যান্ডকে দেখতে পায় যেখানে সে এন্ডিকে নিয়ে যাওয়ার কথা ভাবে, কারণ এটা তার সব সময়েরই একটা স্বপ্ন ছিল যে সে কোনো একটা আইল্যান্ডে যাবে। এখন তারা ওই আইল্যান্ডের কাছে যায় আর বোটটাকে দাঁড় করিয়ে সেখানে তারা খুব মজা করে। সেই আইল্যান্ডটা একেবারে শান্ত আর নিরিবিলি ছিল, সেখানে সচরাচর কেউ যাতায়াত করে না, সেটা কিনারা থেকে অনেকটাই দূরে ছিল। তবে এখানে আসা তাহলে কি তাদের সবথেকে বড় ভুল হতে চলেছে, সেটা তো আমরা কিছুক্ষণ পরই জানতে পারবো। কিছুক্ষণ পরে যখন তারা সবাই সেখান থেকে চলে যেতে নেয় তখন বোট স্টার্ট হওয়ার নামই নিচ্ছিল না। এখানে কেবিন বুঝতে পেরে যায় সে নিজের দোষে একটা বড়সড় বিপদের মধ্যে ফাঁসতে চলেছে। সে অনেক চেষ্টা করে কিন্তু বোট সেখান থেকে আগে যাওয়ার নামই নিচ্ছিল না। অন্যদিকে এখন আবার এন্ডি জল তৃষ্ণা পাচ্ছিল, কারণ সে তার সঙ্গে কোনো রকমের খাবার জিনিস নিয়ে আসেনি। এই জন্য সে এন্ডিকে একটা ছাওয়া জায়গায় দাঁড় করিয়ে দেয়। এইদিকে কেবিনের মাথা এখন গরম হয়ে গিয়েছিল। সেই সময় জুলি দূর থেকে একটা ট্যুরিস্ট বোটকে আসতে দেখে। এই জন্য তারা জোরে জোরে সাহায্যের জন্য চিল্লায় এবং ওয়েভ করে, কিন্তু কোনো লাভ হয় না, তারা সেখান থেকে চলে যায়। এখন ওই দিন রাতটা তারা তিনজন ওখানে কোনো রকমে কাটিয়ে দেয়, কিন্তু পরের দিন যখন তাদের ঘুম ভাঙে তারা দেখে এন্ডি তো কোনো উত্তরই নিচ্ছে না। আসলে জল না পাওয়ার কারণে সে ডিহাইড্রেট হয়ে পড়েছিল, আর এছাড়াও এন্ডির হার্টবিট অনেক কমে গিয়েছিল। এই জন্য কেবিন সিদ্ধান্ত নেয় সে তাদেরকে নিয়ে ফেরত যাবে, তাও আবার প্যাডেল করে, যেটা অনেক কঠিন কাজ কিন্তু অসম্ভব না। যার পরে কেবিন নারকেল গাছের পাতা দিয়ে একটা ছাদ বানায় আর তাদের দুইজনকে তার নিচে শুইয়ে দেয়। যার পরে কেবিন নিজে প্যাডেল করতে করতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তবে কোনো রকমের জল আর খাবার ছাড়া এত দূরে প্যাডেল করে যাওয়া খুবই কষ্টের ব্যাপার, যেটা সে কিছুক্ষণের মধ্যেই বুঝতে পেরে যায়। কেবিন পুরোপুরি হাঁপিয়ে পড়েছিল। অন্যদিকে জুলি অজ্ঞান হয়ে পড়েছিল, তবে তা সত্ত্বেও কেবিন প্যাডেল করতে থাকে আর একটা সময় গিয়ে সেও অজ্ঞান হয়ে যায়। এর কিছুক্ষণ পরে যখন কেবিনের জ্ঞান ফিরে আসে তখন সে দেখে তারা সবাই অন্য একটা আইল্যান্ডে আছে আর এখানেও দূর দূর পর্যন্ত কেউ উপস্থিত নেই। কিন্তু তখনই কিছু দূর থেকে একটা ফিশারম্যানের বোট যায়, যেটাকে দেখে কেবিন জোরে জোরে চিল্লাতে থাকে। তবে দুঃখের ব্যাপার সেই ফিশারম্যানের বোটও তাদেরকে দেখতে পায় না আর ওখান থেকে চলে যায়। আর এই সময় তার শরীর অতিরিক্ত দুর্বল হওয়ার কারণে সে আবারও অজ্ঞান হয়ে যায়। অনেকক্ষণ সময় কেটে যাওয়ার পরে যখন কেবিনের জ্ঞান ফিরে আসে তখন সে দেখে তার সামনে একজন ব্ল্যাক ক্যারিবিয়ান ফিশারম্যান দাঁড়িয়ে আছে, যার নাম রনি।
কেভিন রনির কাছ থেকে জল চায়, এই জন্য রনি সঙ্গে সঙ্গে তার বন্ধুর কাছ থেকে জল নিয়ে এসে দেয়। যার পরে কেভিন সেই জলটিকে এন্ডি আর জুলির ঘাড়ের মধ্যে লাগিয়ে দেয় যাতে তাদের শরীর ডিহাইড্রেট না হয়ে যায়। যার পরে সে ওই জলটিকে তাদেরকে খাইয়েও দেয়, কিন্তু এখনও তাদের দুইজনের জ্ঞান ফেরেনি। এই জন্য রনি তাদেরকে হসপিটালে নিয়ে যেতে বলে, যেটাতে কেভিন রাজি হয়ে যায়। যার পরে সে সঙ্গে সঙ্গে তাদের দুইজনকে অন্য বোর্ডে নিয়ে যেতে থাকে। তবে যখন জুলিকে নিয়ে যাওয়ার সময় আসে তখন রনি বলে আমার এর বদলে কিছু উপহার চাই, যেটাতে কেভিন বলে হ্যাঁ নিশ্চয়ই, আমি তোমাকে টাকা দেব। যেটাতে রনি বলে তুমি আমাকে কত টাকা দেবে, আমার কিন্তু বেশি টাকার দরকার। তখন কেভিন বলে আমি তোমাকে $10,000 দেব, কারণ আমি এই ট্রিপটাতে $10,000 নিয়েই এসেছি। এখন এই কথা শুনে রনি জুলিকে সেখানেই রেখে দেয় আর বলে এই টাকায় আমার হবে না, আমার $1 মিলিয়ন টাকার দরকার। তবে কেভিন বলে আমি তোমাকে এত টাকা দিতে পারবো না, কারণ আমি এত টাকা এখানে নিয়ে আসিনি। কিন্তু রনি রাজি হয় না আর বলে তোমাকে এত টাকাই দিতে হবে, নয়তো তোমার পরিবার এখানেই মরবে। এখন কেভিন অসহায় হয়ে পড়েছিল, সে রনির কাছ থেকে বারবার করে সাহায্য চাইছিল, তার পায়ে পড়ছিল। তবে রনি এখানে কোনো কথাই শুনছিল না আর বারবার করে টাকার কথাই বলছিল। এই জন্য কেভিনের মাথা খারাপ হয়ে যায় আর সে রাগ করে তার উপর হামলা করতে যায়। তবে রনি উল্টে কেভিনকেই মেরে অজ্ঞান করে দেয় আর নিয়ে গিয়ে নিজের বন্ধুর বোর্ডের মধ্যে রেখে বসে পড়ে। যখন কেভিনের জ্ঞান ফিরে আসে তখন সে দেখে তার হাত পা বাঁধা অবস্থায় আছে আর তাকে বন্দীদের মতন রাখা হয়েছে। কেভিনের জ্ঞান ফিরতেই কেভিন রনির কাছ থেকে তার ছেলের সম্পর্কে জানতে চায়, যেটাতে রনি বলে আমরা তাদেরকে গ্যারেন্টি হিসাবে রেখে দিয়েছি একটা আইল্যান্ডের মধ্যে। তুমি আমার বলা টাকাটাকে আমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দাও, যার পরে আমি তোমাকে আর তোমার ছেলে ও স্ত্রীকে ছেড়ে দেব। যেটাতে কেভিন চিন্তায় পড়ে যায় যে সে এত অল্প সময়ে এতগুলো টাকা কোথা থেকে ব্যবস্থা করবে। তখনই তাদের পাশ দিয়ে একটা ট্যুরিস্ট বোট যাচ্ছিল, কিন্তু সে বাধ্য ছিল সে কিছুই বলতে পারবে না, কারণ তার পরিবার এখন তার সঙ্গে নেই। যার পরে তারা তিনজন কিনারায় আসে আর কেভিন তার চেনা জানা সমস্ত লোকের কাছ থেকে সাহায্য চাইতে থাকে। যে করেই হোক না কেন তার এতগুলো টাকার খুব প্রয়োজন ছিল, কিন্তু কেউ কেভিনের সাহায্য করে না, আর এটাই প্রকৃতির আসল নিয়ম। এই জন্য কেভিন বাধ্য হয়ে ব্যাংকে গিয়ে রনির অ্যাকাউন্টে তার সমস্ত জীবনের কামাই পাঠিয়ে দিতে থাকে, যেটা মিনিমাম $1,90,000। এখন এটা দেখে রনি ভাবে যতগুলো টাকা আসছে নিয়ে নেওয়া উচিত, নয়তো শেষে এটাও পাওয়া যাবে না। তবে তার আগে রনি কেভিনের ঘড়িটাকেও নিয়ে নেয়। যার পরে রনি গিয়ে তার বন্ধুর সাথে কথা বলে আর তারপরে তারা কেভিনকে নিয়ে একটা আইল্যান্ডে যায় যেখানে অনেকগুলো সেলিং বোর্ড দাঁড়িয়েছিল। তারা কেভিনকে একটা বোর্ডে নিয়ে যায় আর তাকে ভেতর থেকে বন্ধ করে দেয় এবং বলে তুমি আমাদের পেছনে আসো। যার কিছু দূর যাওয়ার পরে রনি কেভিনকে নিয়ে বোর্ডে আসে আর তার বোর্ডের মধ্যে ফুটো করতে থাকে। আসলে তারা কোনো রকমের ঝঞ্ঝট চাচ্ছিল না। অন্যদিকে কেভিন বুঝতে পেরে গিয়েছিল তাকে ঠকানো হয়েছে, এই জন্য সে তাকে গালি দিতে থাকে আর গেট খুলতে বলে, কিন্তু রনি তার কথা শোনে না। এখান থেকে আমরা বুঝতে পারছিলাম হয়তো তারা জুলি আর এন্ডিকেও কোথাও বিক্রি করে দিয়েছে, নয়তো মেরে ফেলেছে, তাই সে এরকমটা করছে। রনি তার একজন বন্ধুকে বলে সে গভর্নমেন্টের এই সমস্ত ঝামেলায় পড়তে চায় না, তাই সে সমস্ত প্রমাণ মুছে ফেলছে। এখন বোর্ডের মধ্যে ফুটো হয়ে যাওয়ার কারণে বোর্ড ডুবে যেতে থাকে আর তার সঙ্গে ক্যাবিনও। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে সেই বোর্ড জলের নিচে তলিয়ে যায়। এখানে কেভিনও জলের নিচে ডুবে গিয়েছিল। সে অনেক চেষ্টা করছিল কোনো রকমে যেন সেই গেটটাকে খুলে সে বাইরে চলে আসতে পারে, কিন্তু এরকমটা হয় না। যার পরে কেভিন অনেক কষ্ট করে আর কোনো রকমের জানলার কাঁচ ভেঙে বাইরে বেরিয়ে আসে। তবে এখনও সমস্ত কাজ শেষ হয়নি, কারণ সে বেশিক্ষণ সাঁতার কাটতে পারবে না, আর এর মধ্যে ভুল করে যদি সেখানে কোনো শার্ক চলে আসে তাহলে তার খেলা শেষ হয়ে যাবে। এখন এইভাবে কিছুক্ষণ কেটে যায় আর ধীরে ধীরে তার সাহস জবাব দিতে থাকে। সে জলের নিচে ডুবে যেতে থাকে, কিন্তু তখনই সেখানে একটা ট্যুরিস্ট বোর্ড আসে আর তাকে বাঁচিয়ে নেয়। এখন সে তো বেঁচে গিয়েছিল, কিন্তু তার পরিবার বেঁচে আছে না মারা গেছে এটা কেউই জানে না। যার পরে কিনারায় পৌঁছলে সেখানে পুলিশরা আগে থেকেই কেভিনের অপেক্ষা করছিল। তারা কেভিনের সঙ্গে কথা বলে আর তার কাছ থেকে পরিবারের সমস্ত ডিটেলস নিয়ে নেয়, যে শেষবার তার পরিবারকে সে কোথায় দেখেছিল এবং তারা কী রকমের ড্রেস পরেছিল। পুলিশ অফিসাররা কেভিনের কাছ থেকে সমস্ত ডিটেলস নিয়ে নেওয়ার পরে একটা ম্যাপ বের করে, যেটা আশেপাশে সমস্ত আইল্যান্ডকে কভার করে। এখানে পুলিশ অফিসাররা কেভিনকে জানায় তার পরিবারকে খুঁজতে তাদের মিনিমাম 2 থেকে 3 দিন লেগে যাবে। তবে কেভিন এত অপেক্ষা করতে পারতো না, কারণ সে জানতো তার ছেলের অবস্থা কতটা খারাপ। যদি তারা খাবার এবং জল না পায় তাহলে মারা যাবে। এই জন্য সে ডিটেকটিভ হ্যাগিনের সাথে কথা বলে, যে ইউএস এমবেসিতে কাজ করে, আর সে এই পুলিশ অফিসারদের সঙ্গেই ছিল। এখানে ডিটেকটিভ হ্যাগেন কেভিনকে বলে তুমি যদি নিজে থেকে কিছু করার চেষ্টা করেছো তাহলে সমস্ত সন্দেহ তোমার দিকেই চলে যাবে, কারণ সবাই এটাই ভাবছে
যে তুমি তোমার পরিবারকে এত দূরে ঘুরতে নিয়ে এসেছো যাতে তুমি তাদেরকে মেরে ফেলতে পারো আর তাদের ইন্স্যুরেন্সের টাকাকে ক্লেম করতে পারো। এখন এই কথা শুনে কেভিন অবাক হয়ে যায়। সে ভাবে এখানকার লোক এতটা ছোট কিভাবে ভাবতে পারে, সে এটা কখনোই ভাবেনি। তবে এখন যাই হয়ে যাক না কেন, তাকে তাড়াতাড়ি কিছু না কিছু করতে হবে, নয়তো তার পরিবারকে বাঁচানো যাবে না। যার পরে সে সবার প্রথমে তার হোটেলে যায়, আর এটা অন্য হোটেল ছিল, তার প্রথমের হোটেল আলাদা জায়গায় যেখানে তার সমস্ত জিনিসপত্র রাখা ছিল। কেভিন সবার প্রথমে ইন্টারনেটে সেখানকার স্থানীয় লোকেদের সম্পর্কে জানকারি এক জায়গায় করে। সে এদের লাইফস্টাইল কেমন, এরা কোন জায়গায় বেশি বসবাস করে আর তারা রাতে কি কাজ করে, এই সমস্ত কিছু দেখে। যার পরে কেভিন সেই আইল্যান্ডের ধারে পাশে থাকা সমস্ত ছোটোখাটো দ্বীপের একটি পেন্টিং বের করে আর সেখানকার একজন হোটেল স্টাফের কাছ থেকে সেলিং বিজনেসের ব্যাপারে জানতে চায়। যার পরে কেভিন সেই জায়গার তথ্যগুলোকে নিয়ে নিজ থেকে পরিবারকে খুঁজতে বেরিয়ে পড়ে, কারণ এখন তাকেই তার পরিবারকে সঠিকভাবে খুঁজে বের করতে হবে। তবে তার সেই হোটেল থেকে বেরোনোর সবথেকে বড় বাধা হলো হ্যাগেন, যার সিকিউরিটি পুরো হোটেলকে ঘিরে রেখেছিল আর কেভিনের ওপরে নজর রাখছিল। তবে কেভিন যেমন তেমন করে অনেক কষ্টে সে হোটেল থেকে বাইরে বেরিয়ে যায় আর সেখান থেকে সবার প্রথমে মাছ বাজারে যায়। কিন্তু সেই সময় রাত্রি হওয়ার কারণে সমস্ত মার্কেটের দোকান বন্ধ ছিল। সেই সময় কেভিন একজন লোককে দেখতে পায়, যার কাছ থেকে সে রনি সম্পর্কে জানতে চায়। কেভিন সেই লোককে এটাও বলে যে রনি দেখতে কেমন, কিন্তু লোকটি রনি সম্পর্কে কিছু বলতে পারে না। তবে হ্যাঁ, সেই লোকটি এটা বলে দেয় যে এখন সমস্ত মাছওয়ারেরা বারে হতে পারে, তাই তুমি সেখানে গিয়ে একবার তাদের সম্পর্কে জানতে পারো। তারপরে কেভিন সেখান থেকে সোজা চলে যায় বারে, যেখানে সে রনির মতন কাউকে দেখতে পেয়ে যায়। কিন্তু যখন সে ওই লোকটির কাছে যায় তখন সে দেখে ওটা রনি ছিল না, ওটা অন্য কেউ হয়। যার পরে সে মন খারাপ করে বাইরে চলে আসে, হয়তো এখন আর তার পরিবারকে পাওয়া যাবে না, এটা সে মেনে নিয়েছে। এই জন্য সে বাইরে এসে তার ভাড়া করা ট্যাক্সিতে বসে পড়ে। কিন্তু তখনই তার নজর ড্রাইভারের হাতের মধ্যে পড়ে, ঠিক ওরকমই একটা দাগ ছিল যেটা রনির হাতের মধ্যেও দেখেছিল। তাই যখন কেভিন সেই দাগের সম্পর্কে জানতে চায় তখন ড্রাইভার বলে এটা এক প্রকারের বিশেষ মাছ কামড়ানোর দাগ, আর এর চিকিৎসা এখানকার মাত্র একটি হাসপাতালেই হয়। যেটা শুনে কেভিন সেই ড্রাইভারকে সঙ্গে সঙ্গে ওই হাসপাতালে নিয়ে যেতে বলে, যেখানে সে তার পায়ের ট্রিটমেন্ট করায় একজন লেডি ডাক্তারের কাছ থেকে। তবে তার মোটিভ এটা মোটেও ছিল না, আর এই কথাটা সে ওই ডাক্তারকেও বলে। কেভিন ধীর গলায় মহিলা ডাক্তারকে বলে আমিও একজন ডাক্তার হই, আর আমি রনি নামের একজন লোককে খুঁজছি যে তোমাদের হসপিটাল থেকে চিকিৎসা করেছিল। তাকে এক প্রকারের স্পেশাল মাছ কামড়েছিল। তুমি যদি আমাকে সেই রেকর্ডটাকে চেক করতে দাও আমার খুবই ভালো হয়, আমি তোমাকে টাকা দিতে পারি। তবে সেই ডাক্তার মানা করে দেয়। যার পরে কেভিন সেই মহিলাটির কাছে হাত জড়ো করে আর নিজের স্ত্রী এবং ছেলের ছবি দেখায় এবং বলে একমাত্র সেই জানে যে আমার পরিবার কোথায় আছে। যার কিছুক্ষণ পরে ওই মহিলা ডাক্তারটি রাজি হয়ে যায় আর কেভিন রেকর্ড চেক করলে রনির ঠিকানা পেয়ে যায়। যার পরে কেভিন সেখান থেকে সোজা রনির বাড়িতে চলে যায়, যেখানে তো রনি উপস্থিত ছিল না, কিন্তু তার অসুস্থ বউ এবং বাচ্চা ছিল যারা খুবই গরিব ছিল। কেভিন তাদের কাছ থেকে রনি সম্পর্কে জানতে চায়, কিন্তু তারা রনি সম্পর্কে কিছুই বলে না। কিন্তু তখনই সেখানে রনি চলে আসে আর তাদের মধ্যে মারামারি লেগে যায়। কেভিন শুধু রনির কাছ থেকে তার পরিবারের সম্পর্কে জানতে চাইছিল, কিন্তু সে বলে না। তবে তখনই রনির ওয়াইফ একটা অ্যারো বো নিয়ে আসে তার স্বামীকে বাঁচানোর জন্য। এই জন্য কেভিন নিজেকে বাঁচানোর জন্য রনির মেয়েকে নিয়ে নেয়, আর এই ঝামেলার মধ্যেই সেই তীর গিয়ে রনির মেয়ের লাগে। এখন এই ঘটনা দেখে রনি আরও বেশি রেগে যায় আর প্রতিশোধ নেওয়ার জন্য কেভিনকে মারার চেষ্টা করে। তবে কেভিনের কাছে একটা ধারালো হাতিয়ার ছিল যেটা দিয়ে সে রনির গলা কেটে দেয়, আর ঘটনাস্থলেই রনি মারা যায়। মানে এখানে রনি নিজের পরিবারকে বাঁচানোর জন্য অন্য আরেকটি পরিবারকে শেষ করে দিল, যার পরে সে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে ডিটেকটিভ জানতে পেরে গিয়েছিল কেভিন কোথায় আছে, এই জন্য সে তার টিমকে নিয়ে ওখানে যায়, যেখানে তারা ওই দুইজন লোককে মৃত অবস্থায় দেখে অবাক হয়ে গিয়েছিল। যার পরে তারা সঙ্গে সঙ্গে কেভিনকে একটা হসপিটালে নিয়ে আসে, যেখানে তারা তাকে একটি হাতকড়ি পরিয়ে রেখেছিল। কিছুক্ষণ পরে যখন কেভিনের জ্ঞান ফেরে তখন হ্যাগিন তাকে বলে তোমার ওপর দুইজনকে মেরে ফেলার কেস আছে, তুমি এটা কি করে ফেলেছো? তখন কেভিন বলে সে তো কিছুই করেনি, এটা তো সে নিজের আত্মরক্ষা করার জন্য করেছে। তবে যেটা স্বাভাবিক তার কথা কেউই মানছিল না। যার পরে হ্যাগিন বলে পুলিশ অফিসাররা তোমার পরিবারকে খোঁজা বন্ধ করে দিয়েছে, কারণ তারা একজন ক্রিমিনালের কথা বিশ্বাস করবে না। এই জন্য কেভিন এখন পাগল হয়ে গিয়েছিল, তাই সে ওখানে থাকা একজন পুলিশ অফিসারের বন্দুক কেড়ে নেয় আর সবাইকে পয়েন্টে নিয়ে নেয়। কেভিন বলে তারা যেন তার হাতকড়িকে খুলে দেয়, সে তার পরিবারকে নিজে থেকেই খুঁজে নিতে পারবে। সেখানে থাকা সবারই নিজের জীবনের দাম ছিল, এই জন্য তারা তার হাতকড়িকে খুলে দেয়। যার পরে কেভিন সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু এখন তার পেছনে গোটা দেশের পুলিশ পড়ে গিয়েছিল। হসপিটাল থেকে পালাবার সময় হ্যাগিন তাকে দেখে ফেলে, কিন্তু সে তাকে মারে না।
কারণ হ্যাগেন ভালো করেই জানতো কেভিন একজন ভালো মানুষ, তাকে তো এইসবে শুধু ফাঁসানো হচ্ছে। যার পরে কেভিন সবার প্রথমে নিজের ড্রেস চেঞ্জ করে আর নিজের আঘাত লাগা জায়গায় ট্রিটমেন্ট করে, যার পরে সে অফিসে যায় আর সেই লোকটির সম্পর্কে জানতে চায় যে লোকটির কাছ থেকে সে ওই দিন ওই বোটটিকে ভাড়া নিয়েছিল। কিন্তু তখনই কেভিন জানতে পারে জজ তো কালকেই কন্ট্রাক্ট শেষ করে দিয়েছে, এখন সে ওখান থেকে চলে গেছে। এখানে কেভিন বুঝতে পেরে যায় এই সব কিছুর মাস্টার মাইন্ড তো জজই ছিল, আর এখন সে তার টাকা নিয়ে ওখান থেকে পালিয়ে গেছে। এখন কেভিন তাকে ধরবে তো ধরবে কিভাবে, এটাই সে একটা জায়গায় বসে ভাবতে থাকে। তখনই তার মাথার মধ্যে একটা বুদ্ধি আসে, সে ওই অ্যাম্বাসিতে ফোন করে যেখানে তারা কেভিনের সম্পর্কে আগে থেকেই জানতো। এখানে কেভিন তাদেরকে বলে, আমি স্যালেন্ডার করার জন্য তৈরি আছি, কিন্তু তোমাদেরকে আগে জজ নামে একজন লোকের কল রেকর্ডকে চেক করতে হবে। যার পর ওই লোকেরা তাকে সান্ত্বনা দেয় যে তার সমস্ত কথা মেনে নেওয়া হবে, তবে সে যেন কোনো ভুল কাজ না করে ফেলে। কিন্তু তখনই তার নজর পড়ে কিছু এজেন্টের ওপর, যারা তাকে ধরার জন্য খুঁজছিল, মানে তাকে ধরার জন্য জাল বেছানো হয়ে গেছে। তাই সে হ্যাগেনকে ফোন করে বলে সে তখনই স্যালেন্ডার করবে যখন তার পরিবারকে খুঁজে বের করা হবে। এরপরে কেভিন একটি পাবলিক বাসে চলে যায়। সে পুরো যাত্রাটায় শুধু কান্না করছিল, তার নিজের পরিবারের কথা চিন্তা হচ্ছিল, না জানি তারা কি অবস্থায় থাকবে। সেই সময় তার নজর বাসের পেছনে বসা একজন লোকের উপরে পড়ে, যে আর কেউ না, জজ ছিল। কেভিন সঙ্গে সঙ্গে বাসটাকে দাঁড় করাতে বলে, কিন্তু ততক্ষণে জজ নিচে নেমে যায় আর পালাতে থাকে। কেভিন তাকে অনেক বোঝায় যে সে তাকে কিছুই করবে না, শুধু সে যেন তার পরিবারের সম্পর্কে তাকে বলে দেয়। যার কিছুক্ষণ পরে জজ একটা জায়গায় দাঁড়িয়ে পড়ে, কিন্তু তখনই পেছন থেকে একটা ট্রাক এসে তাকে উড়িয়ে দেয়। কেভিন দৌড়ে সেই ম্যাপ নিয়ে জজের কাছে যায়, যার মধ্যে থাকা একটি দ্বীপের মধ্যে কেভিন হাত রেখে ইশারা করে, মানে ওই আইল্যান্ডে তার পরিবার ছিল। এখানে কেভিন ওই ড্রাইভারকে জজকে হাসপাতালে নিয়ে যেতে বলে, আর নিজে ওই ট্রাকে করে পৌঁছে যায় একটা বোর্ডের কাছে, যেটা নিয়ে সে আইল্যান্ডের দিকে যেতে থাকে। তবে ততক্ষণে তার পেছনে কোস্টগার্ড অফিসাররা পড়ে যায়, যারা তার ওপরে অনবরত গুলি ফায়ার করছিল। তাই কেভিন তার বোর্ডের স্পিড আরও বাড়িয়ে দেয় আর সেই ম্যাপকে দেখে এগিয়ে যেতে থাকে। কিছুক্ষণ পরে কেভিন ওই আইল্যান্ডে পৌঁছে যায়, যেখান থেকে কিছু দূরে জুলি আর এন্ডিকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। সে সবার প্রথমে এন্ডিকে বোর্ডের মধ্যে রাখে, কিন্তু এখন ধীরে ধীরে তার আঘাত লাগা জায়গায় প্রচণ্ড ব্যথা করছিল। তার সাহস এখন ধীরে ধীরে ভেঙে পড়েছিল, আর ওপর থেকে তার শরীরে একটা গুলিও লেগেছিল। এই জন্য যখন সে দ্বিতীয়বার জুলিকে নিয়ে যেতে আসে, তখন সে অজ্ঞান হয়ে যায়। সে তার পুরো শক্তি লাগিয়ে দিয়েছিল নিজের পরিবারকে বাঁচানোর জন্য, কিন্তু শেষে কেভিন তার পরিবারকে বাঁচাতে পারল না। কিন্তু তখনই আমরা তাদের ওপরে একটা রেস্কিউ হেলিকপ্টারকে দেখতে পাই, যারা তার পরিবারকে বাঁচিয়ে নেয়, আর তার সঙ্গে এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই গল্পটা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, একজন সাধারণ মানুষের জন্য তার পরিবারের থেকে বড় কিছুই হয় না। তারা নিজের পরিবারের রক্ষার জন্য সমস্ত বিপদের সঙ্গে লড়াই করতে পারে। তো তোমাদের সঙ্গে যদি কখনো এরকমটা ঘটে, তোমরা কি নিজের পরিবারের রক্ষার জন্য এরকমটা করতে পারবে? কমেন্টে লিখে অবশ্যই জানাও। আর চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে